2012 এবং 13 সাল ব্লগার রাজীব ওরফে থাবা বাবা, আসিফ মহিউদ্দিন, তসলিমা নাসরিন, দাড়িপাল্লা ধমাদম, দিগম্বর পয়গম্বর, শান্তনু মহাপাত্র, অগ্নিবীণা, আল্লামা শয়তান সহ অসংখ্য সেকুলার নাস্তিক ব্লগাররা যখন দলবদ্ধভাবে মুক্তমনা চর্চার নামে ইসলামের বিরুদ্ধে তাদের আস্ফালন ছড়িয়ে যাচ্ছিল, তখন তাদের বিরুদ্ধে যে কজন বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, শাফিউর রহমান ফারাবী তাদের মধ্যে অন্যতম। দিনরাত কিবোর্ড চেপে যুদ্ধ চালিয়েছেন। গালাগালির বিরুদ্ধে শুধু বয়কট আর গালাগালির সংস্কৃতি থেকে বের হয়ে যুক্তিতর্ক বেছে নিয়েছেন। নাস্তিকদের গালাগাল আর ধর্মের বিরুদ্ধে কুচ্ছা রটানোকে যেখানে কথিত মিডিয়ারা নাম দিয়েছিল মুক্তমনার চর্চা, সেখানে ফারাবীরা নিগৃহীত আর জঙ্গি ট্যাগ খেয়ে কারাগারের অন্ধকারে যুগ পার করছেন। যুগের পর যুগ যেই বৈষম্যের শিকারে ফারাবীরা হয়েছেন, তার অবসান জুলাই বিপ্লবের পর প্রায় 5 মাস অতিবাহিত হওয়ার পরও হল না। এটা নেটিজেনদের কাছে বিস্ময়কর ও দুঃখজনক। বেশ কদিন ধরে নেট দুনিয়ায় ফারাবীর মুক্তির দাবি উঠেছে চারপাশ থেকে। সাধারণ মানুষ তাদের উদ্বেগ জানাচ্ছেন লেখালেখি ও বিভিন্ন পন্থায় প্রতিবাদের মাধ্যমে। 38 বছর বয়সী শফিউর রহমান ফারাবী, বাবার নাম মৃত ফেরদৌসুর রহমান। তিনি 1986 সালে বিবাড়িয়া জেলার সদর থানাধীন বড়ভিলা কুমারশীল মোড় কুলাইশ্রীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1996 সালে কিশোরগঞ্জ জেলার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী, 2001 সালে কেন্দুয়া জয়হরি স্কাই সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি এবং 2005 সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। উল্লেখ্য, মানসিক অসুস্থতার কারণে 2 বছরের জন্য তিনি শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে পড়েন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2005-06 সেশনে পদার্থবিজ্ঞানে ভর্তি হন। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় 2010 সালে কর্তৃপক্ষের বেতন বাড়ানোর প্রতিবাদে ছাত্রছাত্রীদের বিক্ষোভের ঘটনার মামলায় 24 শিক্ষার্থীর সঙ্গে ফারাবী গ্রেফতার হন। পরবর্তী সময়ে 1 মাস জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পান। শফিউর রহমান ফারাবী ছিলেন দরিদ্র পরিবার থেকে উঠে আসা সাদামাটা জ্ঞান পিপাসু রসবোধ সম্পন্ন যুবক। যে সে আপনার ইসলামিক ব্যাপারে জানার জন্য, মানে সে সবসময় ছিল ইসলামিক। সে এমন কোন দল না যার কাছে যায় না। সে কখনো শিবিরের কাছে যাইতো, কখনো চরমোনাই, কখনো এই দল, কখনো সেই দল, প্রত্যেকটা বিষয় নিয়ে সে পড়াশোনা করত। ইসলামপন্থী ব্লগার হিসেবে পরিচিত এই তরুণ ইসলাম বিরোধী লেখালেখির জবাব দিতেন এবং ধর্মের পক্ষে যুক্তি নির্ভর আলোচনা করতেন, যে কারণে খুব অল্প সময়ে বিশ্ববিদ্যালয় পেরিয়ে পুরো দেশের তৎকালীন অনলাইন শ্রেণীর কাছে পরিচিত মুখে পরিণত হয়েছিলেন তিনি। যুক্তিতর্কের মানুষ হওয়ার কারণে যদিও তার মেজাজে ভিন্নতা ছিল, কিন্তু সেটা সহিংসতা পর্যন্ত গড়ানোর মতো কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি। বরং তার অনলাইন কর্মকাণ্ড ছিল যুক্তির পিঠে যুক্তি দাঁড় করানো, গঠনমূলক বিতর্ক করা। যদিও তৎকালীন সময়ে বিভিন্ন ব্লগে তার বিরুদ্ধে অন্যের কাছে ফেক আইডি দিয়ে টাকা চাওয়া, মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করার মতো ব্যক্তিগত কিছু অভিযোগ উঠেছিল, কিন্তু ফারাবী সেই সব অভিযোগগুলোকে তার বিরুদ্ধে নাস্তিকদের সম্মিলিত ষড়যন্ত্র হিসেবে স্পষ্ট দাবি করেছেন। 2013 সালে ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানো ইমামকে হত্যার হুমকির অভিযোগে তাকে আটক করা হয়। যদিও একটি জিজ্ঞাসামূলক ফেসবুক পোস্ট ছাড়া এই অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়নি, তারপরও কতিপয় গণমাধ্যমের প্রতিবেদনে তাকে উগ্রবাদী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়। ফারাবীর ফেসবুক পোস্টটি ছিল এইরূপ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত স্ত্রীদের ব্যাপারে কুচ্ছা রটানো এই সাতেমদেরকে হত্যা করা কি জায়েজ নয়? অভিযোগ আছে, এই পোস্টকে কেন্দ্র করে দাবি করা হয় যে ফারাবী উস্কানিমূলক পোস্ট দিয়েছিলেন। তার পোস্টে উদ্বুদ্ধ হয়ে অভিজিৎ রায়কে হত্যা করা হয়। তবে ফারাবীর আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আলফে সানি বলেন, তার বক্তব্য ছিল প্রতীকী এবং কোনোভাবেই সরাসরি হুমকি দেওয়ার পর্যায়ে পড়ে না। কিন্তু ক্রমাগত মিডিয়া ট্রায়াল দরিদ্র ব্লগার ফারাবীকে আদতে জঙ্গিদের কমান্ডারে পরিণত করে। মজার ব্যাপার হচ্ছে, এখানে জোসেফ রায়ে ফারাবীর অবজারভেশনে লিখছেন যে এই মামলায় 4 জন আসামি 164 ধারা জবানবন্দি প্রদান করেছে, তারা কেউ ফারাবীর নাম বলেনি, কোনো সাক্ষীও ফারাবীর নাম বলেনি। মামলার ঘটনা, পরিকল্পনা, বাস্তবায়ন কিংবা পরবর্তী কোনো কিছুর সঙ্গে ফারাবীর সম্পৃক্ততা কোনো সাক্ষীর সাক্ষ্য দিয়ে সমর্থিত নয়। আচ্ছা, শুধুমাত্র জোসেফ টেনেছেন ওইটা যে এই ফারাবী যে পোস্টটা করেছে, এই পোস্ট থেকে যারা হত্যা করেছে তারা ইনস্টিগেটেড হয়ে হত্যাকাণ্ডটা সম্পাদন করেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যারা হত্যাকাণ্ড সম্পাদন করেছে তারাও কিন্তু কেউ কোথাও বলে নাই যে আমরা ফারাবীর পোস্ট দেখেছি।
বা ফারাবির পোস্ট দেখে আমরা উজ্জীবিত হয়ে হত্যাকাণ্ডটা সম্পাদন করেছি। এই ট্রায়ালের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে প্রতিক্রিয়াশীল ইসলামপন্থীদের আশ্রয়স্থল হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়। এ ধরনের রিপোর্টগুলো বিদেশি সংস্থাগুলোর সঙ্গে মিলে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার নামে দমন নীতি চালানোর ক্ষেত্র তৈরি করে। পতিত হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2013 সালের শাহবাগ আন্দোলনের সময় ইসলামপন্থীদের বিরুদ্ধে কঠোর দমন নীতি চালায়। এই সময় শফিউরের মতো নিরীহ যুবকদের টার্গেট করে জেলে পোড়ানোর অভিযোগ বিদ্যমান। বিগত রেজিমে জঙ্গি নাটক, বিভিন্ন বাড়ি ঘেরাও করে চালানো অভিযানের নেপথ্যের গল্প জনসাধারণের কাছে এখন স্পষ্ট। তাই স্পষ্টতই সবাই এখন ফারাবিদের বিচার কার্য নিয়ে প্রশ্ন তুলছে। ফারাবিরা অবিচার থেকে মুক্তি পাক, এই প্রত্যাশা সবার। 2015 সালে লেখক অভিজিৎ রায় হত্যার সঙ্গে শফিউরের নামের সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগ করেন তৎকালীন প্রশাসন। ফারাবিকে উস্কানিদাতা হিসেবে দেখানো হলেও তার বিরুদ্ধে ফেসবুকের ওই একটি পোস্ট ব্যতীত কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা যায়নি। শফিউরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57(2) ধারায় মামলা করা হয়, যা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে বিতর্কিত। আদালতে তার বিরুদ্ধে 7 বছরের কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিজিৎ রায় হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই মামলাতে কি ওনার সম্পৃক্ততা প্রমাণিত হয়েছিল আদালতে? এটা আসলে আদালত যে অবজারভেশনটা দিয়ে ফারাবিকে সাজা দিয়েছে, ওই অবজারভেশনটা এটা ভুল ছিল। আমরা হাইকোর্টে ওইটাই আমরা প্রুফ করার চেষ্টা করব। এই মামলার আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আলফে সানি বলেন, আমরা কোর্টে আবার আপিল করেছি। জানুয়ারিতে হাইকোর্ট খোলার পর আশা করি তার জামিন হবে। আমাদের তো এখন হাইকোর্ট বন্ধ, জানুয়ারিতে খুলবে। খুললে আশা করি ইনশাআল্লাহ আমরা জামিনের জন্য প্লেস করলে আমরা আশা করি জামিন পাবো। অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ থেকে শফিউর রহমান ফারাবী বিচারিক প্রক্রিয়ায় অব্যাহতি পান। তবে রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তা এবং আর্থিক অসচ্ছলতার কারণে আত্মপক্ষ সমর্থনে তিনি পর্যাপ্ত সুযোগ পাননি বলে অভিযোগ উঠেছে। যে আমি যখন জেলা থাকতো, আমার বাবা হচ্ছে অনেক সময় টাকা তার কুলাইতো না, সে আমাকে সাথে দেখা করতে আসতে। যখন ডেট হতো, বাবা নাকি ওই ট্রাকের পিছনে উঠে চলে আসতো আমাকে সাথে দেখা করতে। এবং সে এতটা কেয়ারলেস একটা ছেলে, মানে কেমন জানি পাগল একটা ছেলে, কিন্তু তার ভিতরেও যে প্রচন্ড রকম ইমোশন ছিল, সে খুব মানে আবেগ দিয়ে লেখাটা লিখছিল আর কি। আমি নিজে কান্না করছিলাম তাই এই লেখাটা পড়ে। অভিজিৎ হত্যার পর ফারাবীর গ্রেফতারের বিষয়টি অভিজিতের বাবা অজয় রায়কেও সন্তুষ্ট করতে পারেনি। তিনি বরং মিডিয়ার সামনে স্পষ্টভাবে বলেছেন, এসব লোক দেখানো, এই ঘটনায় তো ফারাবীকে আমরা যুক্ত থাকতে দেখিনি। বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে এই পোস্টকে কেন্দ্র করে তাকে রাজীব হত্যার পর গ্রেফতার করে জামিনও দেওয়া হয়েছিল। তাকে পুনরায় অভিজিৎ হত্যার পর একই অভিযোগে গ্রেফতার শুধু অন্যায় নয়, অবিচারও বটে। ফারাবী শুধুমাত্র নবীপত্নীদের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং এটি তার হিতাহিত জ্ঞানশূন্য অবস্থার প্রতিফলন হতে পারে। এটাকে পুঁজি করে পুনরায় গ্রেফতার এবং শুধুমাত্র সন্দেহভাজন হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডকে অন্যায় বলে অভিহিত করা হচ্ছে। ফারাবীর মুক্তির দাবিতে সামাজিক এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের দাবি, শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে আনা মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা হোক। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এ পর্যন্ত গ্রেফতার হওয়া সকল নিরপরাধ মানুষ মুক্তি পাক। প্রায় 10 বছর কারান্তরীণ ফারাবী। ছোটবেলায় মা হারা ফারাবী তার জন্মদাতা বাবাকেও হারিয়েছেন বন্দি জীবনে। 30 বছরের একটা যুবক তার স্বর্ণালী সময়গুলো পার করছেন কারাগারে। কারাগারের নিঃস্ব ফারাবী কারাগারের বাইরেও এখন একা। আপন বলতে কেউ পৃথিবীতে নেই। ফেসবুকের একটা জিজ্ঞাসামূলক পোস্টের সাজা কি এত বেশি হতে পারে? জিজ্ঞাসা নেটিজেনদের। তারপর তার বাবা মারা গেল, তার মা তো না ছিলই না, সৎমা ছিল, কেউ তো আসলে তার খোঁজ খবর রাখতোই না। এখন পৃথিবীতে আপন বলতে কি কেউ নেই? একটা বোন আছে শুনছিলাম। আচ্ছা, বোন, একটা বোন আছে শুনছিলাম, সে তাও আপন বোন না সৎ বোন আমরা জানি না। আদালত একটা সমাজে ন্যায় বিচার প্রাপ্তির জন্য প্রতিষ্ঠিত, অপরাধীদের সাজা দেওয়ার জন্য অপরিহার্য। পতিত রেজিমের প্রভাব বলয়ের কারণে যা অনেক ক্ষেত্রেই ভুলুণ্ঠিত হয়েছে। মানুষের প্রত্যাশা এই নতুন সময়ে স্বাধীনভাবে মানুষ তার ন্যায় বিচার পাবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ফারাবীরা তাদের অপরাধযোগ্য শাস্তি পাবেন আর নিরপরাধ হলে সসম্মানে খালাস পাবেন। শুধুমাত্র নির্দিষ্ট একটা ধর্মের অনুসারী হওয়ার কারণে আর কেউ বৈষম্যের শিকার হবেন না। মিডিয়া
চাইলেও পড়বেন না। মত প্রকাশের স্বাধীনতা শুধু এক পক্ষের জন্য সীমাবদ্ধ না থাকুক, দেশের প্রতিটা সাধারণ মানুষ এর সুবিধা ভোগ করুক। আবার মত প্রকাশের স্বাধীনতার নামে যা ইচ্ছা তা করে না বসুক। সমাজের প্রতিটা স্তরে ভারসাম্য আসুক। আমাদের ভালো থাকার জন্য, বাংলাদেশ ভালো থাকার জন্য ভারসাম্য খুব জরুরি।